ওয়েলকাম টু অনলাইন এডুকেশন অফিস গোপালগঞ্জ। সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা দীর্ঘ ছুটি কাটিয়ে তোমরা আবার পড়ালেখায় ফিরে আসছো এবং আমাদের এই লাইভ ক্লাস তোমরা নিয়মিত দেখতেছো। আসলে আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। পাঠের বিষয় হচ্ছে উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন, দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন। দেখো, এটা একটি মজার চ্যাপ্টার, আমাদের সম্পর্কে জানা, উদ্ভিদ সম্পর্কে জানা। আশা করি তোমরা যদি এই ক্লাসটার সঙ্গে থাকো এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার ধারণা হবে। আর মাউসি কর্তৃক যে 30 দিনের কার্যদিবসের যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে আমরা ক্লাসটা নিচ্ছি। একটা লক্ষণীয় বিষয় দেখো, ষষ্ঠ শ্রেণীতে কিন্তু এই চ্যাপ্টার সম্পর্কে কিছু কথা ছিল, কিন্তু সেই চ্যাপ্টারটি রাখা হয়নি। কেন রাখা হয়নি? সপ্তম শ্রেণীতে বিস্তারিত আলোচনার জন্য, কারণ এটার আলোচনা সপ্তম শ্রেণীতে বিস্তারিত আছে। আমি এই সপ্তম শ্রেণীর আলোচনাটা একটু বিস্তারিত করব, তোমরা থাকবে। আমি তোমাদের কন্টেন্ট এবং লাইভ কন্টেন্ট এবং প্রতিটি বিষয় তোমাদের আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব, যাতে তোমরা বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পারো। শুরুতে আমাদের একটি কথা আসছে, সেটা হচ্ছে কি, দেখো লক্ষ্য করো, উদ্ভিদ প্রাণীর কোষীয়। উদ্ভিদ প্রাণীর কোষীয়, আমি এটাকে একটু বৃত্তাকার আকারে রাখলাম। এই কোষ সম্পর্কে একটু আলোচনা করব। আসলে কোষ কি আমাদের জানতে হবে, একটা বিষয় সম্পর্কে, যে এইটা কোষ কোথা থেকে আসলো, আসলে এই নামটার কে নামকরণ করেছে, কিভাবে। আসলে তোমরা হয়তো বা রবার্ট হুক বিজ্ঞানীর নাম শুনেছো এবং নাম শুনে থাকবে রবার্ট হুক। তিনি তার অণুবীক্ষণ যন্ত্রে যখন একটি বোতলের সিপি, আমরা বোতলের সিপি চিনি তো, দেখি, হ্যাঁ, বোতলের কর্ক সিপি যেটা হয়, এটা যখন অণুবীক্ষণ যন্ত্রে পরীক্ষা করতেছিল, তখন মৌচাকের ন্যায় কতগুলো বস্তু দেখতেছিল। কিসের ন্যায়? মৌচাকের ন্যায়। সেখান থেকেই নামকরণ আসে সেলের। তিনি নামকরণ দেয় কি? কোষ, সেল। 1665-তে এটা 1665 সালে কেবল রবার্ট হুক দেখো তিনি নামকরণ করেন 1685, সর্বপ্রথম চলেছে 1665 সাল। তাহলে কোষের মধ্যে দেখো, তারপর আমাদের অজানা থেকে যায় যে কোষের ভিতরে যে অঙ্গাণু সম্পর্কে, সেই অঙ্গাণু নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করব তোমাদের। বিশেষ করে প্ল্যানেট সেল, উদ্ভিদ কোষ যেটাকে বলি, হ্যাঁ, এবং হিউম্যান সেল যেটাকে বলি আমরা কি, প্রাণী কোষ। এই দুটো সম্পর্কে আলোচনা করব। কোষের বিভিন্ন অঙ্গাণু নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব, ঠিক আছে? দেখো, আমি চিত্র দেখাবো, সব কিছুই তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, একটু সাথে থাকো। তাহলে লক্ষ্য করো, এই সেল, এখন আমরা শুরুতে যদি সেলের সংজ্ঞাটা আসি, সেল বা কোষ, সেল বা কোষ, একটু লক্ষ্য করো, কোষ। আমরা আসলে দেখো, এই পৃথিবীতে এককোষী প্রাণীও রয়েছে এবং বহুকোষী প্রাণীও রয়েছে। এককোষী প্রাণী রয়েছে, বহুকোষী প্রাণী রয়েছে, অসংখ্য বহুকোষী প্রাণী। আমরা মানুষ, গরু, হাতি বলো, ঘোড়া, যা কিছু বলো, তিমি মাছ বলো, সবই কি বহুকোষী প্রাণী, হ্যাঁ। এবং এককোষীর ভিতরে অ্যামিবা আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া যা এককোষী প্রাণী রয়েছে, এগুলো একটি সেল দ্বারা গঠিত। এখন এখানে বহুকোষী, আমাদের জীবদেহ যে গঠন হয়েছে, জীবদেহের কোষ বলতে আমরা বুঝি জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। জীবদেহের কি গাঠনিক এবং কার্যকরী একক। আমরা যদি এই যে ভবনটায় আমি ক্লাস নিচ্ছি তোমাদের, এই ভবনটার কি একেবারেই এখানে এসে বসাই দেওয়া হয়েছে? না, এটা বসানো সম্ভব হয়নি একেবারে। এটা একটি ইট, হ্যাঁ, রাজমিস্ত্রির একটি ইট গাঁথনি দিয়ে কি করেছে, সেটা এই ভবনটা আস্তে আস্তে তৈরি হয়েছে। তাহলে যদি ভবনটার ইট এবং আমাদের দেহ যদি সেলের সঙ্গে তুলনা করি, কিসের সঙ্গে তুলনা করি, আমাদের দেহ সেলের সঙ্গে যদি কি করি, তুলনা করি, তাহলে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, দেখো যে এরকম অসংখ্য কোষের সমন্বয়ে কি আমাদের এই দেহটা গঠিত। অসংখ্য কোষের সমন্বয়ে আমাদের দেহটা গঠিত। ক্লিয়ার? তাহলে কোষ হচ্ছে কি, জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। কোষ হলো জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক, হচ্ছে কি কোষ। এবং এই কোষ সর্বপ্রথম কোষের নামকরণ করে বা কোষ আবিষ্কার করে কে?
1600 কত সালে? 65 সালে। কে? রবার্ট হুক। কে আবিষ্কার করে? রবার্ট হুক। তিনি এই কোষ আবিষ্কার করে। তাহলে কোষ সম্পর্কে যদি আমরা বলতে যাই, দেখো আমি যদি একটি কোষ অঙ্কন করি, একটু একটা কোষ অঙ্কন করি, তোমাদের দেখাচ্ছি। আমি দ্রুত একটু অঙ্কন করার চেষ্টা করব, লক্ষ্য করো, এবং কিছু কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখো এর ভিতরে আমি এই যে শুরুতে একটি কোষ অঙ্কন করলাম, এই কোষের কি থেকে? একটি প্রাচীর থেকে। এটাকে আমি নাম দিলাম কোষ প্রাচীর। আমি না, এটা হচ্ছে কি কোষ প্রাচীর। দেখো আমি এক একটি নামকরণ করব, এক একটি সম্পর্কে আমি আলোচনা করব। কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা কিন্তু প্ল্যানেট, যেটাকে বলা হয় প্ল্যানেট সেল, মানে উদ্ভিদ কোষে থাকে। এই কোষ প্রাচীরটি উদ্ভিদ কোষে থাকে, কিন্তু হিউম্যান সেল মানে প্রাণী কোষে এই কোষ প্রাচীরটি থাকে না। তাহলে এই কোষ প্রাচীরটি হচ্ছে সেলুলোজ নির্মিত। কিসের? সেলুলোজের। এই কোষ প্রাচীরটি সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। এই কোষ প্রাচীরের পরে এই আরেকটি যে দ্বিতীয় যে একটি আবরণ রয়েছে, দেখো একটু লক্ষ্য করে তোমরা, দ্বিতীয় যে একটি আবরণ রয়েছে, এই আবরণটিকে বলা হয় মেমব্রেন বা সেল মেমব্রেন বলি আমরা। কি বলি? সেল মেমব্রেন বা কোষ আবরণী। কি আবরণী? কোষ আবরণী, সেল মেমব্রেন। দেখো সেল মেমব্রেন বা আমরা বলতে পারি কি প্লাজমা মেমব্রেন। কিন্তু এই প্লাজমা মেমব্রেনটা একটু লক্ষ্য করো, এই প্লাজমা মেমব্রেনটা আমি যদি এই কোষ প্রাচীরটাকে ঠিক আমি যদি এইটাকে মুছে ফেলি, কোষ প্রাচীর মুছে ফেলি, তাহলে ভিতরে যে অঙ্গনগুলো দেব, কিছু কিছু যে অঙ্গন বাদে, যেমন প্লাস্টিড বাদে এরকম, ঠিক আছে, হ্যাঁ, প্লাস্টিড ব্যতিরিক্ত যে কিছু কিছু অঙ্গন আমি অঙ্কন করব, সেটা কিন্তু একদম হিউম্যান সেল মানে প্রাণী কোষের মতো, সেই প্রাণী কোষের মতো। যদি আমি প্রাচীরটাকে বাদ দিই তাহলে এটা কিন্তু কি একটি প্রাণী কোষে পরিণত হবে, যদি আমি গহ্বরটাকে একটু বড় না অঙ্কন করি। আমি এক একটা ধাপে ধাপে অঙ্কন করতেছি, দেখো লক্ষ্য করো। তাহলে এইটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেন একটু লক্ষ্য করি আমরা, এই প্লাজমা মেমব্রেন হচ্ছে একটি আবরণ। এই প্লাজমা মেমব্রেনের ভিতরে সকল অঙ্গনগুলো থাকে প্লাজমা মেমব্রেনের মধ্যে। কিসের মধ্যে? প্লাজমা মেমব্রেনের মধ্যে সকল অঙ্গনগুলো থাকে, যেমন প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, হ্যাঁ, যেমন কিছু কিছু নাম বল, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, এরকম অনেক অঙ্গাণুগুলো কিসের মধ্যে আবদ্ধ থাকে? প্লাজমা মেমব্রেন। লক্ষ্য করো প্লাজমা মেমব্রেন। তাহলে প্লাজমা মেমব্রেন আমি এরপরে আঁকতেছি একটি কি কোষ গহ্বর। একটু লক্ষ্য করো কোষ গহ্বর। এই কোষ গহ্বরটা একটু আমি আমের আঠির মতো অঙ্কন করি, যাতে আমি এখানে একটা নিউক্লিয়াস অঙ্কন করতে
পারি বা একটা সিমের বিচির মতো অঙ্কন করলাম। এইটা হচ্ছে কি কোষ গহ্বর। দেখো এইটা একটি উদ্ভিদ কোষের, আমি একটু উপরের দিকে দিচ্ছি, এটা এভাবে কোষ গহ্বর। কোষ গহ্বর, এই কোষ গহ্বরটা উদ্ভিদ কোষের জন্য এটা একটি মূল একটি উপাদান। কি হচ্ছে কোষ গহ্বর। কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর থাকলেও আমরা অনেকে মনে করি প্রাণী কোষ, সবসময় বলি প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। যদি থাকে, এটাই মূলত থাকে না, কিন্তু থাকে, কিন্তু সেটা খুব ছোট। কিছু কিছু প্রাণীতে থাকে, সেটা হচ্ছে কি খুব ছোট করে। যেমন এখানে যদি এই কোষটা না থাকে, কোষ গহ্বরটা, তাহলে ছোট করে, এরকম ছোট করে কোষ গহ্বর থাকে। সেটা হচ্ছে কি কোষে? প্রাণী কোষে। কোষ গহ্বরটি কী থাকে? ছোট থাকে। উদ্ভিদ কোষের কোষ গহ্বরটি কী থাকে? বড় থাকে। একটু লক্ষ্য করো। তাহলে এই কোষ গহ্বর, এরপরে দেখো এই কোষ গহ্বরটাও কিন্তু, এই কোষ গহ্বর কিন্তু প্রোটোপ্লাজমের অংশ। কিসের অংশ? প্রোটোপ্লাজমের অংশ। কোষ প্রাচীর, যদি আমি বিষয়টাকে এভাবে একটু এখানে একটু ভাগ করি, স্যার দেখা যাচ্ছে এখানে, যদি আমি এভাবে ভাগ করি, দেখো একটু লক্ষ্য করো, আমি প্রথমটার নাম দিলাম কোষ প্রাচীর। যাতে আমি ব্যাখ্যা করি, কোষ প্রাচীর, কোষ প্রাচীরের পরে যদি আমি চলে যাই প্রোটোপ্লাজম, যদি আমি চলে যাই কি প্রোটোপ্লাজম, লক্ষ্য করো এই প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের মধ্যে এই প্রোটোপ্লাজমটা কি আসলে, আমাদের এই বিষয়গুলো একটু বুঝতে হবে যে প্রোটোপ্লাজমটা আসলে কি। দেখো কোষ প্রাচীর, কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর এবং এইটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেনকে বাদ দিলে যা কিছু থাকে সবই হচ্ছে কি প্রোটোপ্লাজমের অংশ, সবই প্রোটোপ্লাজমের অংশ। এই প্রোটোপ্লাজম একটি কি অর্ধতরল পদার্থ। প্রোটোপ্লাজম কি হচ্ছে? অর্ধতরল। এটা অর্ধতরল পদার্থ। এই প্রোটোপ্লাজমের মধ্যে দেখো, প্রোটোপ্লাজমের পরের অংশে চলে আসে সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের পরে যদি আমি নিয়ে আসি সাইটোপ্লাজম, দেখো সাইটোপ্লাজম, এটাও কিন্তু অর্ধতরল পদার্থ। এটাও কি পদার্থ? অর্ধতরল। সাইটোপ্লাজম অর্ধতরল পদার্থ। প্রোটোপ্লাজমে কিন্তু ৬৭ থেকে ৯০ ভাগ, একটু লক্ষ্য করো, এই প্রোটোপ্লাজমে ৬৭ থেকে ৯০ ভাগ পানি। প্রোটোপ্লাজম ৬৭ থেকে ৯০ ভাগ পানি। প্রোটোপ্লাজমে পানি হচ্ছে ৬৭ থেকে ৯০ ভাগ। এবং সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে ৮০% পানি। সাইটোপ্লাজমে ৮০% পানি। সাইটোপ্লাজমে পানি হচ্ছে ৮০%। এখন লক্ষ্য করো যে প্রোটোপ্লাজমের পরে চলে আসছে কি সাইটোপ্লাজম। এই ব্যাখ্যাটা এখানে থাকুক, আমি যখন এইটা সম্পূর্ণ করব তখন দেখবে। এখন আমি যদি এখানে নিউক্লিয়াস অঙ্কন করি, একটি কি অঙ্কন করব? নিউক্লিয়াস। লক্ষ্য করো, শুরুতে আমি একটি গোল বৃত্ত দিল, সরি, হ্যাঁ, 1 2 3।
দেখো এই নিউক্লিয়াসের আবার কতগুলো অংশ অংশ আছে, নিউক্লিয়ার মেমব্রেন। যদি আমি এখানে এই অংশগুলোকে আমি যদি একটু নামকরণ করি, একটু লক্ষ্য করো, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এই যে ঘন যে কালো অংশটি আছে তার ভিতরে আবার ঘন কালো, এটা হবে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, প্লাজমা, প্লাজমা, প্লাজমাটা হবে এই যে যে ফোটা ফোটা ভিতরে যে অর্ধতরল পদার্থ থাকে ওটাই হচ্ছে কি প্লাজমা। তাহলে আমি এখান থেকে দিতে পারি প্লাজমা। এবং লক্ষ্য করো আরেকটি বিষয়, এই যে নীল রঙের যে সুতার মতো যে অংশটি, এটা হবে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। এবং এই যে ছিদ্র ফাঁকা যে জায়গাটি, এই ফাঁকা জায়গাটি হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র বলতে বুঝি আমরা ছিদ্র, নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে এরপরে আছে দেখো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এটা আমি এখন এভাবে লিখতেছি না, আমি যে বিষয়টা তোমাদের স্পষ্ট করে বোঝাচ্ছি। দেন কোষ প্রাচীর, কোষ প্রাচীরের পরে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা হচ্ছে কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেন। কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেনকে বাদ দেওয়ার পরে আমি যে অঙ্গনগুলো লিখলাম নিউক্লিয়াস সহ, নিউক্লিয়াস সহ আমরা প্রোটোপ্লাজম বলতেই বুঝি যেটা থকথকে অর্ধতরল পদার্থ। আমাদের একটা ধারণা ছিল যে প্রোটোপ্লাজম হচ্ছে একটি অর্ধতরল পদার্থ, ওটাই না। প্রোটোপ্লাজমটা হচ্ছে কোষ প্রাচীর, একটি উদ্ভিদ কোষের বা প্রাণী কোষের কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেন। কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেনকে বাদ দেওয়ার পরে সকল যে প্লাজমা মেমব্রেন বাদ দেওয়ার পরে এই যে অঙ্গাণুগুলো আমি লিখলাম, যেগুলো লিখলাম সবই কিন্তু প্রোটোপ্লাজমের অংশ, সবই প্রোটোপ্লাজমের অংশ, সবগুলোকে নিয়ে প্রোটোপ্লাজম। শুধু প্রোটোপ্লাজম এরা দেখতে অর্ধতরল পদার্থ, কিন্তু এই সবগুলো নিয়েই হচ্ছে প্রোটোপ্লাজম। ক্লিয়ার? এই সবগুলো নিয়ে হচ্ছে প্রোটোপ্লাজম। তারপরে যদি আমি সাইটোপ্লাজমে চলে আসি, দেখো সাইটোপ্লাজম এটাও অর্ধতরল থকথকে। এখানে কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেন বাদ দেওয়ার পরে তারপরে যে নিউক্লিয়াস সহকারে মাইটোকন্ড্রিয়া, অক্সিসোম, লাইসোসোম, গলগি বডি, যেভাবে গলগি বডি থাকে, এরকম থাকে মাইক্রোফোনের মতো, এই সবগুলো নিয়েই হচ্ছে কি সাইটোপ্লাজম। এটাও কি অর্ধতরল থকথকে পদার্থ, এটাও একটি অর্ধতরল থকথকে পদার্থ। এরপরে আসে দেখো কোষ গহ্বর। এই কোষ গহ্বরটা কিন্তু একটি উদ্ভিদ কোষের একটি অন্যতম বৈশিষ্ট্য। কোষ গহ্বর
আরেকটি উদ্ভিদ কোষের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটি যে দিকটা প্লাস্টিড, আমি এই প্লাস্টিডটা নিয়ে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস এই তিনটা বিষয় নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব। দেখো এরপরে আসবে প্লাস্টিড। এই প্লাস্টিড তার আগে দেখো আমি তোমাদেরকে একটু প্ল্যানেট সেলের একটি চিত্র দেখাতে চাচ্ছি, একটু লক্ষ্য করো। এখানে কিন্তু নিউক্লিয়াসটি, এই যে অংশটি রয়েছে এটা কি হচ্ছে নিউক্লিয়াস। লক্ষ্য করো, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এই অংশটি নিউক্লিয়াস। এই যে চিত্রটা, আমি যে এই চিত্র তোমাদের এখানে যেটা দেখা যাচ্ছে, আমি কিন্তু ঠিক এখানে এই চিত্রটিকে অঙ্কন করেছি। এই চিত্রটিকে আমি কি করেছি, অঙ্কন করেছি। একটু লক্ষ্য করো, ঠিক এভাবে ওই যে সুতার মতো যে প্যাচানো, ওটা হচ্ছে কি ক্রোমাটিন তন্তু। সুতার মতো যে অংশটি এটা হচ্ছে কি ক্রোমাটিন তন্তু। লাল যে অংশটি রয়েছে এটা হচ্ছে কি নিউক্লিওলাস, এটা হচ্ছে কি নিউক্লিওলাস। ঠিক দেখো, এটা কিন্তু প্লাস্টিড, কিন্তু ক্লোরোপ্লাস্ট এখানে আলাদা করা হয়েছে সবুজ রঙের, এটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিড নিয়ে যখন আমি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেব তখন তোমরা এই বিষয়টাকে তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবে। এটা মাইটোকন্ড্রিয়া, দেখো লক্ষ্য করো, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজম হচ্ছে সবগুলো নিয়ে হচ্ছে কি সাইটোপ্লাজম। এটা হচ্ছে কি কোষ গহ্বর, এটা হচ্ছে কি কোষ গহ্বর। ক্লিয়ার? এবং এই দেখো যেটাকে আমি বলেছিলাম প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন একটু লক্ষ্য করো, যেটাকে বলি আমরা সেল ওয়াল বলি, বা যেটা বলি কোষ প্রাচীর হচ্ছে সেল ওয়াল। আমাদের এইটা হচ্ছে কি কোষ প্রাচীর, বাইরে যেটা থাকবে এটা হচ্ছে কি কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরও কিন্তু দেখো উদ্ভিদ এবং প্রাণী কোষের তুমি যদি পার্থক্য নিরূপণ করতে যাও, তখন এই কোষ প্রাচীরটা কিন্তু প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে কোথা থেকে শুরু হয়? প্লাজমা মেমব্রেন থেকে, প্লাজমা মেমব্রেন থেকে। দেখো আর একটা বিষয় কিন্তু লক্ষণীয় পার্থক্যের বিষয়, দেখো আগের বার নিউক্লিয়াস ছিল কোথায়? পাশে। কেন নিউক্লিয়াস পাশে ছিল? কোষ গহ্বরটি বড় হওয়ার কারণে, কোষ গহ্বরটি বড় হওয়ার কারণে নিউক্লিয়াস কোথায় ছিল? পাশে ছিল। ক্লিয়ার? কোষ গহ্বরটি বড় হওয়ার কারণে নিউক্লিয়াসটি ছিল কোথায়? পাশে। এবং ঠিক এখানে কিন্তু কোষ গহ্বর নেই, হিউম্যান সেলে কিন্তু কোষ গহ্বর নেই। যেহেতু কোষ গহ্বর নেই, এর জন্য কোষ গহ্বর থাকলেও কি এটাই ছোট, এর জন্য এখানে নিউক্লিয়াসটি কিন্তু কেন্দ্রে থাকে। নিউক্লিয়াসটা কোথায় থাকে? কেন্দ্রে থাকে। এখানে কিন্তু দেখো এই যে সবুজ রঙের যে অংশটি রয়েছে এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিওলাস। ওই যে সুতার মতো যে অংশগুলো হচ্ছে কি ক্রোমাটিন তন্তু, হচ্ছে ক্রোমাটিন তন্তু। দানাদার যে অংশগুলো এটাকে আমরা বলি কি সাইটোপ্লাজম। এটা আমরা বোঝানো হয়েছে এখানে কি সাইটোপ্লাজম। থকথকে যে তরল পদার্থগুলো থাকে। দেখো ওই যে নদীর মতো না, আমাদের বাংলাদেশের ম্যাপে আছে নদীর মতো যে বয়ে গেছে যে অংশটি, আমি এখানে এই যে অঙ্কন করে দেখিয়েছিলাম তোমাদের, এটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা মসৃণও থাকে, অমসৃণও থাকে। যেটা অমসৃণ দেখো আমি একটু এঁকে দেখাচ্ছি, সেটা হবে কাটা কাটা থাকবে। অমসৃণ যেটা সেটা থাকবে কি একটু কাটা কাটা এরকম। যদি আমি এখানে একটু কাটা কাটার মতো থাকতো সেটা হচ্ছে কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার? দেখো এরপরে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, পুরোপুরি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে কি প্লাস্টিড। দেখো আমি প্লাস্টিড নিয়ে আলোচনা করব, তার আগে একটু প্লাস্টিডের আমি চিত্রটি তোমাদের দেখাচ্ছি, একটু দেখলে বুঝতে পারবে। দেখো তোমরা প্লাস্টিডের চিত্রটি দেখতে পাচ্ছ। প্লাস্টিড বিভিন্ন রঙের, এখানে বিভিন্ন রঙের প্লাস্টিড। তাহলে আমি লিখে লিখে তোমাদের প্লাস্টিডের এগুলো আমি কি করব, একটু ভাগ করে করে তোমাদের আমি বোঝাবো। দেখো এই প্লাস্টিড কিন্তু উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং আমরা এই প্লাস্টিডের সঙ্গে খুবই পরিচিত।
দেখো প্লাস্টিড, এই প্লাস্টিড প্রথমত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্ট, আর একটা লিখতে পারি আমরা লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। দেখো ক্রোমো এবং লিউকো এই দুটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। মূলত তিন ভাগ লিখতে পারি, আমি তিন ভাগ করে দেখাচ্ছি। ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। দেখো এটাকে আমি একটু বৃত্তাকারে সার্কেলে রাখলাম। ক্রোমোপ্লাস্ট, দেখো এই ক্লোরোপ্লাস্টটা একটা হচ্ছে রঞ্জক পদার্থের উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে রঞ্জক পদার্থের উপর, রঞ্জক পদার্থকে বাদ দিয়ে। একটা হচ্ছে রঞ্জক পদার্থ ভিত্তি করে, একটা রঞ্জক পদার্থ বাদ দিয়ে। ক্লিয়ার? একটা রঞ্জক পদার্থ ভিত্তি করে আরেকটি রঞ্জক পদার্থকে বাদ দিয়ে, দুটা। এ দুটোতে রঞ্জক পদার্থ বিদ্যমান, ক্রোমো এবং ক্লোরো, এ দুটোতে রঞ্জক পদার্থ বিদ্যমান। এবং এটাতে আমি কালো কালি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে কোনো রঞ্জক পদার্থ বিদ্যমান থাকে না। এটা হচ্ছে বর্ণহীন, এটা হচ্ছে বর্ণহীন, এটা হচ্ছে বর্ণময়। বর্ণহীন, দেখো এখন বর্ণহীন। কিন্তু এই ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টও ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, ক্লোরোপ্লাস্টও লিউকোপ্লাস্টে পরিণত হয়, আবার লিউকোপ্লাস্টকেও ক্লোরোপ্লাস্টে পরিণত করা যায়। আগে আমরা জানি ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের একটু পার্থক্যগুলো একটু দেখি। দেখো ক্রোমোপ্লাস্ট লাল, নীল, কমলা। ক্লোরোপ্লাস্ট শুধু সবুজ। দেখো ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণ এবং ক্রোমোপ্লাস্ট লাল, নীল, কমলা। লক্ষ্য করো, আমি একটি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি এই পাতাটি তোমরা লক্ষ্য করছো, দেখো এই পাতাটি লক্ষ্য করছো। উদ্ভিদের কিন্তু পাতায় আমরা জানি ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকে। কি থাকে? ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকে। কিন্তু এখানে দেখো একটি পাতা, কিন্তু এখানে ক্লোরোপ্লাস্টও বিদ্যমান, ক্রোমোপ্লাস্টও বিদ্যমান। যে অংশটি সফট হলুদ ওই অংশটিতে কি বিদ্যমান? ক্রোমোপ্লাস্ট বিদ্যমান। এবং যে অংশটি সবুজ সেটা কি বিদ্যমান? ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। এই পাতাটি কিন্তু শুরুতেই এরকম ছিল না, হয়তো বা ক্রোমোপ্লাস্টের পরিমাণ একটু কম বা ক্লোরোপ্লাস্টের পরিমাণ একটু বেশি, এরকম ছিল। আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে, সময়ের সাপেক্ষে এটা কি আছে? একটু পরিবর্তন হয়েছে। তোমাদের আরেকটি বিষয় লক্ষ্য করো, বাজারে যখন তোমরা শীতের শুরুতে যখন তোমরা টমেটোর সঙ্গে সবাই পরিচিত, টমেটো বা কলা, তুমি যখন টমেটো কিনবে
লক্ষ্য করবে শুরুর দিকে সবুজ, কাঁচা টমেটোতে কি থাকে দেখতে সবুজ থাকে, তখন কি থাকে সেই টমেটোতে ক্লোরোপ্লাস্ট থাকে। টমেটোতে কি থাকে ক্লোরোপ্লাস্ট থাকে। সেই ক্লোরোপ্লাস্টটি ধীরে ধীরে কিন্তু ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। কিসে পরিণত হয় ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। কি প্লাস্ট ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটি কিসে পরিণত হয় ক্রোমোপ্লাস্টে পরিণত হয়, ধীরে ধীরে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। এবং দেখো উদ্ভিদের এইখানে যে সবুজ, এখানে কি আছে পাতায়, এই পাতাতে কিন্তু সম্পূর্ণ সবুজ, এখানে কি আছে ক্লোরোপ্লাস্ট। এবং এই পাপড়িগুলো কি এখানে ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্ট কিন্তু দেখো মজার একটি, যদি আমি ক্রোমোপ্লাস্টের ব্যাখ্যাটি সেভাবে করতে যাই অনেক ব্যাখ্যা করা যায়। অনেক ব্যাখ্যার মাঝে দেখো যে এটা কিন্তু ক্রোমোপ্লাস্ট কিন্তু পরাগায়নে সাহায্য করে। কিসে সাহায্য করে পরাগায়নে সাহায্য করে। একটু কেমন না শুনতে লাগে যেন প্লাস্টিড এরা আবার পরাগায়নে সাহায্য করে। দেখো এই যে ফুলের পাপড়ি এর যে আকর্ষণ তৈরি করে, এবং আমরা যদি বলি যে অর্থনৈতিকভাবেও দেশকে ডেভেলপ করে কি হচ্ছে, যদি সেভাবে আমি তুলনা করতে যাই সেটাও কিন্তু এক হিসাবে সেটাও কিন্তু অযৌক্তিক হবে না। কারণ কি একটা ফল মূলকে যে আকর্ষণ তৈরি করে, বাজারে গিয়ে দেখবা যে আকর্ষণ, আমরা কিন্তু সবসময় রঙিন বস্তুর উপরে আকর্ষিত বেশি হই। সে যে আকর্ষণ তৈরি করে, টমেটোটা যখন কাঁচা টমেটো বাজারে যখন থাকবে দেখো সেইভাবে কিন্তু আমাদের আকৃষ্ট করে না, কিন্তু যখন টমেটোটি পেকে যাবে তখন কিন্তু আমাদের কেমন একটি কি তৈরি করে আকর্ষণ তৈরি করে। সেটাও কিন্তু কিসের কারণে এই প্লাস্টিকের কারণে, প্লাস্টিক থাকার কারণে। কারণ বিভিন্ন রং বেরঙের পদার্থ আমরা পাই কি কারণে, বিভিন্ন রং বেরঙের ফলমূল পাই কিসের কারণে প্লাস্টিকের কারণে। এবং লিউকোপ্লাস্ট দেখো আবার আমি পরবর্তীতে পরিবর্তন দেখাবো কিভাবে পরিবর্তন হয়। একটু লক্ষ্য করো, দেখো লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন বলতে পারো কোথায়, কি বলতে পারি আমরা বর্ণহীন, উদ্ভিদের কি মূল। সামান্য আমরা যদি রূপান্তরিত মূল দেখি আমরা কি কিছুদিন পরে এই যে বাজারে আমাদের উঠবে শীতকালীন সবজি মূলও যদি বলি না, মূলটাও কি উদ্ভিদের কি মূল না, সাদা মূল না, সেখানে কি কোনো রঞ্জক পদার্থ আছে নেই, কোনো রঞ্জক পদার্থ নেই। কিছুদিন পরে চাষিরা আমাদের দেশে ধান রোপণ করবে, রোপণ করার পরে দেখবা ধান গাছটা যখন সেরে যাবে, তুমি যদি টান দিয়ে তুলো ধান গাছটা না কাদামাটি থেকে টেনে তুলো তাহলে পুরো শিকড়সা উঠে আসবে। একটা পানিতে ধোয়া দেওয়ার পর তুমি লক্ষ্য করবে, ধুয়ে যখন ফেলবে লক্ষ্য করবে সেখানে মূল রোম রয়েছে, সাদা যে মূল রোম রয়েছে সেটাও কি হবে লিউকোপ্লাস্ট। সেখানে কি বিদ্যমান লিউকোপ্লাস্ট বিদ্যমান। সে কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু কি সে ক্রোমোপ্লাস্টে পরিণত হবে। তোমরা যখন ছোটোবেলায় ক্রিকেট বল খেলেছো ইট দ্বারা স্টাম্প না, ইটের তৈরি স্টাম্প দিয়ে অনেকে হয়তো বা ক্রিকেট বল খেলেছো, দেখবে অনেক দিন একটা ইট তুমি মাঠের এক পাশে দুর্ব ঘাসের উপরে যদি অনেক দিন একটা ইট যদি থেকে যায়, সেখানে সূর্যালোক না পৌঁছানোর কারণে দেখবা কি সেখানে দুর্ব ঘাসগুলো কি ছিল সবুজ ছিল। সেই সবুজটি যখন তুমি ইটটি তুলবে দেখবে কি সেটা সাদা, সেটা কি সাদা। আমরা অনেক সময় বলতাম না যে ধাঁধা দিতাম যে ঢাকা গাছ সাদা কেন, ঢাকা গাছ সাদা কেন, কোন গাছ ঢাকা গাছ সাদা কেন, এরকম দিতাম। মানে কি যে গাছটা ঢাকা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কী হয়ে যায় সাদা হয়ে যায়। মানে ক্লোরোপ্লাস্টটি কিসে পরিণত হয়, ক্রোমোপ্লাস্টে মানে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। মানে ক্লোরোপ্লাস্টটি লিউকোপ্লাস্টে পরিণত হয় যখন আমরা ঢেকে রাখবো। আবার যখন সেটাকে আমরা ঢাকনাটাকে অপসারণ করব বা সরিয়ে দেব, গাছটাকে আবার মুক্ত আলো বাতাস খেতে দেবো, আবার আস্তে আস্তে সেই লিউকোপ্লাস্ট কিসে পরিণত হবে ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। এবং ক্লোরোপ্লাস্ট দেখো ক্লোরোপ্লাস্ট কি থাকে ক্লোরোফিল থাকে। ক্লোরোপ্লাস্টে কি থাকে ক্লোরোফিল থাকে, যেটা উদ্ভিদের কি খাদ্য তৈরি করতে সাহায্য করে। একটা অপরটার সাথে যদি আমি সেভাবে সংযোগ করে ব্যাখ্যা করে দেখো যে প্লাস্টিকের কী ভূমিকা, আমরা কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না যদি সেভাবেও বলি। কেন প্লাস্টিক যদি না থাকতো, ক্লোরোপ্লাস্ট যদি না থাকতো তাহলে কি হতো, উদ্ভিদ ক্লোরোফিল পেতো না, ক্লোরোফিল না পেলে উদ্ভিদ কি করতো না খাদ্য তৈরি করতে পারতো না। তাহলে দেখো প্লাস্টিকের গুরুত্ব কিন্তু অনেক, যদি তোমাকে কাজ আসে তুমি যদি বুঝতে পারো আমি যে বিষয়গুলো ব্যাখ্যা করলাম পরাগায়নে সাহায্য করে এরকম করে, প্লাস্টিকের কিন্তু অনেক কাজ এবং প্লাস্টিক কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ। এবং প্লাস্টিকের কারণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রং বেরঙের ফলমূল পেয়ে থাকি। ক্লিয়ার।
এরপরে আমি চলে যাব নিউক্লিয়াসটি হয়তো বা আমি তোমাদেরকে সুন্দর করে ব্যাখ্যা করেছি। তারপর যদি আমি আবার একটু নিউক্লিয়াসটা সম্পর্কে আবার একটু আলাদাভাবে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো লক্ষ্য করো। আমি বিভিন্ন কিছু অঙ্কন করব না, এর ভিতরে নিউক্লিয়াস এবং আমি আর একটা বিষয় বলে দেবো তোমাদের, আগে আলোচনা করেছি ক্রোমাটিন তন্তু। দেখো লক্ষ্য করো, অনেকের এই বিষয়টা খেয়াল থাকে না। তোমরা যখন অষ্টম শ্রেণীতে উঠবে এটা তোমাদের অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি বিষয়টা তোমাদের একটু আলোচনা করে ক্লিয়ার করে দিচ্ছি। লক্ষ্য করো, আমরা এখন বলতেছি কি ক্রোমাটিন তন্তু না। দেখো এই ক্রোমাটিন তন্তু নিয়ে একটু ব্যাখ্যা করব, কখন এটা ক্রোমাটিন তন্তু, কখন ক্রোমোজোম হয়, কখন এবং ক্রোমাটিড হয়, একটু এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করব। এবং আরেকটা আছে সেন্ট্রিওল, হ্যাঁ সেন্ট্রিওলটাও আমি একটু বিষয়টা নিয়ে ব্যাখ্যা করব। দেখো লক্ষ্য করো, এখানে সুতার মতো অঙ্গটি পেঁচানো, সুতার মতো অঙ্গটি পেঁচানো আছে। এখন আমরা নাম দিছি কি ক্রোমাটিন তন্তু, একই জিনিস। ক্রোমাটিন তন্তু লক্ষ্য করো। এরপরে যখন এটা আমরা জানি উদ্ভিদ মানে যখন কোষ বিভাজন আমাদের যখন কোষ বিভাজনের সময় যখন এটা কি জল বিয়োজন শুরু করে, মানে জল বিয়োজন শুরু করে, যখন এটা জল বিয়োজন করে মোটা এবং খাটো হয়, যখন জল বিয়োজন করে মোটা এবং খাটো হয়, কোষের ভিতরে যখন এরকম মোটা এবং খাটো হয়, মাইটোসিস কোষ বিভাজনে না, আমাদের দেহ কোষ বিভাজনে যখন এটা নিউক্লিয়াস যখন এবং মোটাও খাটো হয়, তখন আমরা কিন্তু এটাকে বলি ক্রোমোজোম। তখন আমরা এটাকে বলি কি ক্রোমোজোম। এবং দেখো যখন এই সেন্ট্রিওলের সঙ্গে যুক্ত হয়ে, যখন সেন্ট্রিওলের সঙ্গে যুক্ত থাকে কিন্তু দুই পাশে বিভক্ত হয়, যখন এরকম পরিণত হয়, যখন এরকমে পরিণত হয় তখন এটাকে বলি কিন্তু ক্রোমাটিড। কি বলি? ক্রোমাটিড। সরি, ক্রোমাটিড। তাহলে দেখো এক ক্রোমাটিন তন্তু কখন বলবো? যখন এটা সুতার মতো পেঁচানো থাকে ক্রোমাটিন তন্তু, যখন জল বিভাজন করে মোটা খাটো হবে তখন আমরা বলি ক্রোমোজোম, মানে যখন বিভাজনে অংশগ্রহণ করবে তখন বলি আমরা কি ক্রোমোজোম। তারপরে বলি কি ক্রোমাটিড, এরপরে বলি কি আমরা ক্রোমাটিড। ক্লিয়ার? দেখো মাইটোকন্ড্রিয়ার, আমি একটি তোমাদের মাইটোকন্ড্রিয়ার চিত্র দেখাবো। আমি এটা অঙ্কন করতেছি না, আমাদের সময় একটু কম। দেখো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া, এই যে খাজ হয়ে যে অংশগুলো ঢুকে গেছে, খাজ হয়ে যে অংশগুলো ঢুকে গেছে এগুলোকে বলা হয় কি? দেখো ক্রিস্টি বলা হয়। বলে কি বলা হয়? ক্রিস্টি। একটু লক্ষ্য করো, এটাকে বলা হয় কি ক্রিস্টি। এবং এই যে লাল যে অংশটি বোঝানো হয়েছে, লাল যে অংশটি, এই মাইটোকন্ড্রিয়া লাল যে অংশ, দেখো এই লাল অংশটি ডিএনএ। লাল অংশটি হচ্ছে কি ডিএনএ। লাল অংশটি ডিএনএ। সবুজ যে অংশটি, দেখো এখানে কি থাকে? গ্রানুলাস থাকে, গ্রানুলাসও থাকে। সবুজ অংশটি হচ্ছে কি গ্রানুলাস। ক্লিয়ার? এরপরে দেখো এর একটি অন্ত আবরণ এবং একটি বহি আবরণ আছে। এর একটি কি আছে? অন্ত আবরণ এবং একটি বহি আবরণ। অন্ত আবরণ এবং বহি আবরণ। এবং এই যে দানাদার যে বিষয়টা, দেখো আমরা অক্সিসোম বলি। কি বলি? অক্সিসোমও বলি। এর দানাদার যে একটি থাকে এটাকে আমরা কি বলি? অক্সিসোমও বলে থাকি। এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি কোষের পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস, যেখানে কি হয়? শক্তি উৎপন্ন হয়। কোষের কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়। আমরা যে
শক্তি পেয়ে থাকি সেটা কোথায় উৎপন্ন হয়? এই মাইটোকন্ড্রিয়ায় উৎপন্ন হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো আমি তোমাদেরকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, কোষ প্রাচীর, লক্ষ্য করো, কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, হ্যাঁ, এরকম করে কোষের অঙ্গাণুগুলো নিয়ে আমি আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমি আরও বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং 30 দিন কার্য দিবসের যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে তোমরা স্ব স্কুল থেকে গ্রহণ করে এবং এগুলো আবার বিদ্যালয়ে সঠিকভাবে জমা দেবে, এই প্রত্যাশায় আজ শেষ করছি।